নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলের 2024 ডুরান্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। যথেষ্ট একটা শক্তিশালী দল নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল নামতে চলেছে। কোন জায়গাটা ইস্টবেঙ্গলের বেশি শক্তিশালী, কোন জায়গায় একটু দুর্বলতা লাগছে, বেস্ট প্লেয়িং 11টা কীরকম তৈরি হতে চলেছে ডুরান্ড কাপের জন্য, কোচ কার্লোস কোয়াদ্রাত কী পরিকল্পনায় নিয়ে যেতে চলেছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে। তার আগেই কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালিভাবে 25 জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে কিন্তু পরবর্তী সময় আরও বেশ কিছু প্লেয়ার বাড়তে পারে, সেরকমটাই আশা করা যায়। 5 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে। বেশ কিছু ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার এবং নতুন যে সমস্ত সাইনিং হয়েছে তাদের নিয়ে কিন্তু স্কোয়াড ঘোষণা হয়েছে। বেশ কিছু সিনিয়র দলের ফুটবলারকে কিন্তু আবার স্কোয়াড থেকে বাইরে রাখাও হয়েছে। সেগুলো যদি আমরা তাকাই তাহলে প্রথমেই আমাদের বলতে হবে গোলকিপার। সেখানে প্রভসকান সিং গিল গোলকিপার পজিশনের জন্য রয়েছে। দেবজিৎ মজুমদার এবছরে ইস্টবেঙ্গলের নতুন সাইনিং, আরও একবার দেবজিৎ ফিরছে। দেবজিৎ মজুমদারকে কিন্তু গোলকিপার পজিশনে রাখা হয়েছে এবং আদিত্য পাত্র, এই 3 গোলকিপারকেই কিন্তু আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডুরান্ড কাপের জন্য দেখতে পেতে চলেছি। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু রাখা হয়েছে মোহাম্মদ রাকিব, প্রভাত লাগড়া, মার্ক জোথানপুইয়া, হিজাজি মাহের, লালচংডুঙ্গা, গুরসিমরাত এবং সিএফএল স্কোয়াড থেকে সিনিয়র দলে ডাক পেয়েছে মনতোষ চাগলাদার। তো এদের দিয়েই কিন্তু ডিফেন্স পজিশনে প্লেয়ারদের রাখা হয়েছে। মাঝমাঠে কিন্তু সৌভিক চক্রবর্তী, নতুন সাইনিং হিসাবে কিন্তু জিকসানকে রাখা হয়েছে। তন্ময় দাস, সেও কিন্তু দারুণ ফুটবল খেলছে। রিজার্ভ টিমে তন্ময়কেও কিন্তু সিনিয়র দলে ডাকা হয়েছে। শ্যামল বেসরা, সেও কিন্তু সিনিয়র দলে ডাক পেয়েছে। তার সাথে সাথে বিদেশি প্লেয়ার হিসাবে সাউল ক্রেসপো এবং মাধি তালাল, তাদের কিন্তু মাঝমাঠের জন্য রাখা হয়েছে। যদি আমরা আক্রমণ ভাগের দিকে তাকাই, সেখানে কিন্তু পিভি ভিষ্ণু রয়েছে, আমান সিকে রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, ডেভিড রয়েছে, জেসিন টিকেকেও কিন্তু সিনিয়র দলে ডাকা হয়েছে। এছাড়া নাওরে মহেশ সিং, নন্দকুমারের সাথে সাথে ক্লেটন সিলভা এবং ডিমিট্রিয়স ডিয়ামান্টাকসদের দিয়েই কিন্তু পরিকল্পনা সাজিয়েছে ইস্টবেঙ্গল। এটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্রাথমিক দল। এখানে 25 জন প্লেয়ার রেজিস্টার রয়েছে। আরও কিন্তু কিছু প্লেয়ার পরে যেরকমটা বললাম রেজিস্টার হবে। বিশেষত যে আরও একটা বিদেশির কোটা, সেই বিদেশির নাম মোটামুটি তোমরা সকলেই জানো, হেক্টর ইউস্তে। তার অফিসিয়াল ঘোষণা আসার পর তাকে কলকাতায় নিয়ে আসা গেলে তাকে কিন্তু অবশ্যই ডুরান্ড কাপের স্কোয়াডে রেজিস্টার করাবে ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল তাদের দল থেকে বাইরে রেখেছে, বিশেষত সিনিয়র প্লেয়ারদের। তার মধ্যে যদি প্রথমেই কথা বলি আমরা, যে ভিপি সুহের, তাকে কিন্তু দল থেকে বাইরে রাখা হয়েছে। সে কিন্তু সিনিয়র দলের ফুটবলার। ইস্টবেঙ্গলের সিএফএল স্কোয়াডে রেজিস্টার থাকলেও কিন্তু ভিপি সুহেরকে রেজিস্টার করায়নি ডুরান্ড কাপের জন্য ইস্টবেঙ্গল। এছাড়া আরও একজন মাঝমাঠের প্লেয়ার বা ডিফেন্স লাইনের প্লেয়ার এডউইন ভনসপাল। তো এডউইনকেও কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্লেয়ার, কিন্তু তাকেও সিএফএল স্কোয়াডে রেজিস্টার করালেও ডুরান্ড কাপের স্কোয়াডে কিন্তু তাকে রেজিস্টার করানো হয়নি। এবার যদি আমরা বাঙালি ডিফেন্ডার নিয়ে কথা বলি তাহলে সার্থক গলুইও কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ফুটবলার। সেও কিন্তু সিএফএল স্কোয়াডে রেজিস্টার রয়েছে। তাকে কিন্তু আমরা ডুরান্ড কাপের স্কোয়াডে দেখতে পাইনি। আর আরও একজন নাম হয়তো অনেকেই ভাববে যে তাকে রেজিস্টার করানো যেতে পারতো, সেটা হচ্ছে হীরা মণ্ডল। হীরা অনেক দিন বাদে ম্যাচ খেলছে, সিএফএল স্কোয়াডে ভালো খেলছে, খারাপ নয়। তো সেই জায়গায় হীরাকে হয়তো ডুরান্ড কাপের জন্য ভাবনা চিন্তায় রাখছে না। হীরাকেও কিন্তু রেজিস্টার করায়নি। আরও বেশ কিছু প্লেয়ার তাদের কিন্তু অবশ্যই রেজিস্টার করানো যেত, যেরকমভাবে নাসিব দারুণ ফুটবল খেলছে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে, কিন্তু নাসিবকেও রেজিস্টার করানো হয়নি কারণ নেক্সট জেনারেশন কাপে নাসিব রয়েছে। তো নাসিবকে রেজিস্টার করাতে পারেনি ইস্টবেঙ্গল। তো নাসিবকে অন্তত এই দলে দরকার ছিল। মাঝমাঠে কিন্তু আরও একটা অপশান বাড়তো ইস্টবেঙ্গলের জন্য। এছাড়া উইঙ্গার প্লেয়ার হিসেবে জেসিন টিকেকে সুযোগ দেওয়াটা খুবই ভালো। ভিপি সুয়েরকে রেজিস্টার বা সার্থক গলুইকে অন্তত রেজিস্টার করাতে পারতো, কারণ সার্থক থাকলে ডিফেন্সে আরও একটা অপশান বাড়তো। সার্থক কিন্তু সাইড ব্যাকেও খেলে দিতে পারে।
এমনিতেই সাইড ব্যাকে ইস্টবেঙ্গলের একটুখানি সমস্যা রয়েছে, তোমরা বুঝতেই পারছো। সেই জায়গায় কিন্তু অবশ্যই সার্থককে প্রয়োজন ছিল। এই কয়েকটা রেজিস্টার কিন্তু ইস্টবেঙ্গল করায়নি, তবুও আশা করা যায় যে এখনও 3 থেকে 4 জন প্লেয়ারকে হয়তো রেজিস্টার করানো যাবে। 30 জন প্লেয়ারকে কিন্তু ডুরান্ড কাপে রেজিস্টার করানো যায়। 25 জন প্লেয়ার রেজিস্টার হয়েছে, একজন বিদেশি প্লেয়ার তো রেজিস্টার হবেই, 26 হবে, আরও 4 জন ভারতীয় প্লেয়ারকে হয়তো ইস্টবেঙ্গল পরবর্তী সময় রেজিস্টার করিয়ে তাদের ডুরান্ড কাপের স্কোয়াডে নিয়ে আসবে। সেটা কিন্তু এখনও ম্যাচ চলাকালীনও করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ এর 3টে ম্যাচ খেলবে। সেখানে 29শে জুলাই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে, ডাউন টাউনের সঙ্গে ম্যাচ রয়েছে 7ই আগস্ট এবং কলকাতা ডার্বি রয়েছে 18ই আগস্ট। তো 3টে মোটামুটি প্লেয়িং 11 আলাদা আলাদা হবে, কিন্তু বেস্ট প্লেয়িং 11-এর দিকে যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং 11টা কীরকম হতে চলেছে। সেখানে প্রথমেই আমাদের বলতে হবে গোলকিপার। ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে অবশ্যই প্রভসুকান সিং গিল শুরু করবে, দেবজিৎ মজুমদার তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে থাকবে। ডিফেন্স লাইনে ইস্টবেঙ্গল সবসময় কিন্তু 4 ডিফেন্সে যাওয়ারই চেষ্টা করবে। সেখানে বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহেরের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান সেন্টার ব্যাক হিসাবে লালচং নুঙ্গাকেই আমরা প্রথম থেকে দেখতে পাবো। এছাড়া সাইড ব্যাকের যদি আমরা কথা বলি, মোহাম্মদ রাকিব রয়েছে, মোহাম্মদ রাকিব কিন্তু একটা সাইডে থাকবে, আর অপর দিকে কিন্তু মার্ক জোথানপুইয়া। তো মোহাম্মদ রাকিবের কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গলের স্কোয়াডে অলরেডি প্লেয়ার রয়েছে প্রভাত লাগরা, যে কিন্তু রাইট ব্যাক প্লেয়ারে খেলে দেবে, কোনো রকম অসুবিধা নেই, সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে অপশান রয়েছে। কিন্তু মার্ক জোথানপুইয়া তার কোনো সাবস্টিটিউট প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে নেই। সেই জায়গাতে কিন্তু মনোতোষ চাগলাদারকে হয়তো সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল ভাবতে পারে। আর যদি লালচং নুঙ্গার আমরা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে ভাবি, সেক্ষেত্রে কিন্তু গুরসিমরাত রয়েছে, তাকেও কিন্তু পরবর্তী সময় সাবস্টিটিউট হিসাবে ভাবা যেতে পারে। কিন্তু হিজাজি মাহেরের যেটা সাবস্টিটিউট প্লেয়ার সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের কাছে বর্তমানে নেই, সে কিন্তু এসে যাবে, সেটা সবাই যেন হেক্টর ইউসে তাকে তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা চালাবে ইস্টবেঙ্গল। তো এটা গেল ডিফেন্স লাইনের অবস্থা। এরপর যদি আমরা মাঝমাঠে কথা বলি, ইস্টবেঙ্গলের মাঝমাঠ কিন্তু এই সিজনে যথেষ্ট শক্তিশালী রয়েছে। বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু সেখানে রয়েছে সাউল ক্রেসপো, তার সাথে সাথে আমরা সেখানে দেখতে পাবো জিকসানকে। এবার জিকসানের ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু সৌভিক চক্রবর্তী রয়েছে, শ্যামল বেসরা রয়েছে, তারা কিন্তু জিকসানের পরিবর্তক প্লেয়ার হিসাবে খেলে দিতে পারে। কিছুটা অ্যাটাকিং রোলের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু মাধি তালাল রয়েছে, আর তার সাথে উইঙ্গার প্লেয়ার হিসাবে একদিকে মহেশ, অপরদিকে নন্দকুমার। এছাড়া ইস্টবেঙ্গলের কাছে আরও অপশান রয়েছে, পিভি বিষ্ণু তাকেও কিন্তু প্রথম থেকে ব্যবহার করতে পারে, আমানসিকে বা জেসিনটিকে তাদের কিন্তু পরবর্তী সময় সাবস্টিটিউট হিসাবে ইস্টবেঙ্গল ভাবতে পারে। আর আপ ফ্রন্টে কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস রয়েছে, তাকে কিন্তু প্রথম থেকে খেলানো দরকার, এবং তার সাবস্টিটিউট হিসাবে কিন্তু ক্লেটন সিলভা সে পরবর্তী সময় শুরু করতে পারে। এছাড়া ইস্টবেঙ্গলের কাছে কিন্তু গত বছর ডুরান্ড কাপের গোল্ডেন বুটজয়ী প্লেয়ার ডেভিড রয়েছে, ডেভিডকেও কিন্তু প্রথম থেকে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনে ইস্টবেঙ্গল দল নামাতে পারে। তো ইস্টবেঙ্গলের কিন্তু বেস্ট প্লেয়িং 11টার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু বেস্ট প্লেয়িং 11 হিসাবে 4-2-3-1 এই প্লেয়িং 11-এ ইস্টবেঙ্গলের বেশিরভাগ ম্যাচেই যাওয়া উচিত, বা ম্যাচ অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু কার্লেস কোয়াদ্রাত একাধিক ফরমেশনে দলকে খেলাবে। আর ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের থেকেও মেন যেটা লক্ষ্য হবে এএফসিতে কোয়ালিফিকেশনের ম্যাচটা জেতা। তো সেক্ষেত্রে এখান থেকেই বেস্ট প্লেয়িং 11টা কোচ কার্লেস কোয়াদ্রাত খুঁজে নেওয়ার চেষ্টা চালাবে। এবং কালকে ম্যাচ রয়েছে, সকলে কিন্তু ম্যাচ দেখতে যেও, অনলাইন অফলাইন সমস্ত টিকিটই অ্যাভেলেবেল রয়েছে। যেরকমভাবে টিকিট কালেক্ট করতে হয় সেইভাবে কিন্তু টিকিট কালেক্ট করে কালকে সকলে ম্যাচ দেখতে যেও। আর কালকে কারা কারা মাঠে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।